সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে রূপসী বাংলা টেলিভিশনে আমরা এমন একজনকে হাজির করেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গুলশান বাগদা সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রাম মাসব্যাপী দেখেছে, এমনকি 5ই আগস্ট বিপ্লবের কেউ সে সরাসরি প্রত্যক্ষ করেছে। আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা শুনবো। ফয়সাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি রূপসী বাংলা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য এবং আমার কিছু কথা শোনার জন্য। আসলে বিগত কয়েক বছর ধরে আমি ঢাকাতেই থাকি এবং কি পড়াশোনা চালিয়ে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আমরা অনেক অত্যাচার সহ্য করে আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি। আমি সংক্ষেপে বলতে যেটা চাচ্ছি, আন্দোলনের মুহূর্তটা আমার মনে হয় সবচাইতে বেশি মানুষকে গুলি করে যে রাস্তায় মারা হয়েছে সেটা হচ্ছে বাড্ডা লিংক রোড নতুন বাজার এই সড়কটাতে। যদিও সায়দাবাদ যাত্রাবাড়ি এরিয়াতে অনেক মানুষ মরছে, আমরা অনেক নিউজ জানি না, কিন্তু এই রাস্তাটাতে এমন ভাবে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা অকল্পনীয়। এগুলো আমরা নিজের চোখে দেখেছি। হেলিকপ্টারে করে লাইট মেরে মেরে রাতের বেলা গুলি করেছে, এইগুলো ছাদ থেকে দেখেছি। নিজেরা রাস্তায় ছিলাম, পুলিশের অবস্থান দেখেছি। পুলিশের প্রতি ভাই মানুষের এত কেন রাগ? পুলিশ সরাসরি জনগণের বিরুদ্ধে গিয়ে একজন স্বৈরাচারীর পক্ষ নিয়েছে, যেটা মূল কারণ। এখন আমি সংক্ষেপে যদি আপনাকে শুধুমাত্র 5ই আগস্টের আমাদের যে আতঙ্কের দিন এবং আনন্দের দিন এবং ভুলের দিনও আমি বলতে চাই। সংক্ষেপে যদি বলি, আমি নোয়াখালীর ছেলে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তিতুমিরে আছে, তারপরে আমার বেশ কিছু বন্ধু আছে উত্তরাতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ল করতেছে। আমাদের যে জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশনে আমাদের যে সার্কেল, আমাদের অনেকগুলো ফ্রেন্ড আছে উত্তরাতে থাকতেছে, অনেকে আছে বাড্ডাতে, কিছু আছে গুলশানে, কিছু নোয়াখালীতে, কিছু ফার্মগেটে, ছড়িয়ে ছিটিয়ে আছে, পুরান ঢাকায় আছে, গুলিস্তানে, এখানে অনেক জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। তো আমাদের একটা যোগাযোগ আছে। আমরা যখন লং মার্চের ডাক আসে আমরা সবাই মাঠে থাকবো, এটা আমাদের সিদ্ধান্ত। কেউ মরবো কি বাঁচবো, গুলি খেয়ে কার কি হবে, পিছু হাঁটার কোনো আমাদের মধ্যে কোনো চিন্তাই ছিল না। যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, আমরা ফোনে যতটুকু পারছি যোগাযোগ করছি। তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়ে, উত্তরার যে ফ্রেন্ডরা আমাদের সাথে আসবে, অ্যাড হবে, আমাদের বাড্ডাতে অ্যাড হবে, এখান থেকে আমরা মহাখালীতে যাব, মহাখালী থেকে আমরা ফার্মগেটের দিকে অগ্রসর হয়ে আমরা গণভবনটা ঘেরাবো। আমাদের এরকম একটা পরিকল্পনা ছিল। আর আমাদের যারা পুরান ঢাকায় থাকে তারা ওই দিক থেকে মগবাজার হয়ে তারা ওই দিক থেকে আসবে। তখন আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমাদের যে উত্তরাতে যে ফ্রেন্ড গুলো আছে তারা অনেকে আটকা পড়ে গেছে, যেমন এয়ারপোর্ট ক্রস করাটা অনেক মুশকিল, এখানে সেনা প্রোটোকল আছে। তখন আমরা একটা সাজেশন করলাম, যারা আমরা এয়ারপোর্ট ক্রস করে আসব, আমরা যাতে বনানীর রোডটাতে না ঢুকি, আমরা কুড়েল বিশ্ব রোড হয়ে আমরা ঢুকবো যমুনা ফিউচার পার্কের এই রোডটা দিয়ে। যমুনা ফিউচার পার্ক পর্যন্ত এসে, যেহেতু সামনে আবার নতুন বাজার বাটারা থানা আছে, যদিও আমরা থানাকে ওই সময় অত গুরুত্ব দিই না, কারণ থানার সাথে তখন আমাদের যুদ্ধ চলতেছে। এটা কিন্তু আন্দোলন না, ওই সময় আমরা মনে করি যে এটা যুদ্ধ চলতেছে। হ্যাঁ, যদিও 71-এর যুদ্ধ দেখি নাই আমরা। হ্যাঁ, 52-তে ভাষা আন্দোলন আমরা শুধু বইতে পড়ে গেছি, 71-এ গণহত্যা হয়েছে আমরা শুধু বইতে পড়ে গেছি। এখানে আমরা তখন সিদ্ধান্ত এটা একটা যুদ্ধ হয়, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ। আর আমরা যদি এই যুদ্ধে না লড়ি, কে লড়বে? আমাদের নবীনরা যদি না লড়ে, প্রবীণরা তো আমাদেরকে শুধু উৎসাহ দিবে। হ্যাঁ, তাহলে জনতা যে তোমাদের সাথে আসলো, এরা কিভাবে সম্পৃক্ত হলো? এদেরকে তোমরা কিভাবে সম্পৃক্ত করলা, নাকি জনতাই তোমাদের সাথে সম্পৃক্ত? আমাদের ছাত্ররা যখন মায়ের কাছে গুলি খাচ্ছে, আমাদের বাবা আছে না, মা আছে না, বড় ভাইরা আছে না, এরাই তো জনতা। এরা আমাদের মায়ের খাওয়া দেখে এদের বুকে কি কাঁপতেছে? খুব সুন্দর কথা বলছো। এখানে আমি একটা কথা বলতে চাই, এই যে সবাই বলে যে না শিক্ষার্থীরাই শুধু করেছে, শিক্ষার্থীরা এককভাবে করেছে, তা না, কিন্তু শিক্ষার্থীদেরও জনতার অংশ। তুমি বলছো আমাদের বাবা আছে, মা আছে, অভিভাবক আছে, তারা আমাদের বেদনা দেখে, আমাদের লাঞ্ছিত, অত্যাচারিত, আমাদের হত্যা, আমাদের আহত হওয়া দেখে তারা স্বতঃস্ফূর্ত ভাবে এসে তোমাদের সাথে কাজ এবং কি আমি আপনাকে স্যার আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই। আমি কখনোই অস্বীকার করতে পারবো না, প্রত্যেকটা ধরেন স্বৈরাচারীর সমর্থক ছাড়া সকল রাজনৈতিক দল, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, এরা সক্রিয় ছিল। গোপনে থাকুক, প্রকাশ্যে এরা আসে নাই।
গোপনে হলো, এরা সক্রিয় ছিল, এরা সমর্থন দিছে, এরা পাশে ছিল, এদের লোকজন ছিল। এটা আমরা টেলিভিশন ছিলাম, আমরা জুলাই থেকে তোমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি। আমি নিজে কথা বলেছি এবং আমাদের কর্মীরা মাঠে তোমাদের সাথে ছিল। কিন্তু তুমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছো যে 5ই আগস্ট আনন্দের ছিল, আতঙ্কের ছিল, একই সাথে কিছু ভুলও ছিল। সেই তোমার দৃষ্টিতে 5ই আগস্টের ভুলটা কি ছিল? আমার দৃষ্টিতে ভুলটা হচ্ছে কি, যখন সেই স্বৈরাচারী পালায় যায় তখন সকল রাজনৈতিক দলকে নিয়ে সেনাবাহিনী একটা বৈঠক করছে। আমরা সেখানে ক্ষোভ প্রকাশ করছি, আমরা কোথায় ভাই? আমরা তো আন্দোলন করছি, আমাদেরকে কেন ডাকেন নাই? এখন আপনি সরকার গঠন করতে হলে আমাদেরকে ছাড়া হবে না, আমরা এখানে ভেটোটা দিছি। তখন আমাদের একটা যে ভুল ছিল, আমাদের এখন আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হয়েছে আমাদের ছাত্রদের ইচ্ছায়, এখানে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামতে যে ভুলটা হয়েছে, এখানে জাতীয় সরকার গঠন করা যেত, এখানে বিপ্লবিক সরকার গঠন করা যেত। এখন জাতীয় সরকার কেমন আমি যদি আপনাকে বলি, সকলের সমন্বয়। বিএনপি কে ডাকা উচিত ছিল, বিএনপি থেকে নেওয়া উচিত ছিল, হেফাজত থেকে নেওয়া উচিত ছিল, জামায়াত থেকে নেওয়া উচিত ছিল, চরমনাই থেকে নেওয়া উচিত ছিল। সকলকে থেকে 2-3 জন করে নিয়ে একটা কমিটি করে আপনি উপদেষ্টা গঠন করে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারতেন। এখানে আর কোন দল ভেটো দেওয়ার কিছু ছিল না। সুন্দর কথা। ঠিক এই কথাটাই আমি গত টক শোতে রূপসী বাংলাতে বলেছি যে এখন যে পরিস্থিতি, এই উপদেষ্টা নিয়োগ নিয়ে, সচিবদের দুর্নীতি নিয়ে, বাজার দ্রব্যমূল্য নিয়ে জনগণের যে একটা জাতীয় সরকার দরকার, সব দলের থেকে নিয়ে সব, তুমি যেটা বললা সেটা হয়নি। এটা তোমার ব্যক্তিগত মতামত। তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো এটা মতামত না, নাকি না? তারাও এখন এটা মনে করে। তারা তো এখন ছাত্ররা ভুল করবে, আমরা যারা ইয়াং জেনারেশন আমরা তো ভুল করব। আমরা যখন একটা দ্রুত গতিতে, ওই সময় সিদ্ধান্তটা ছিল খুব দ্রুত গতিতে, সকলের একটা মতামত ঠিক ছিল যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রধান উপদেষ্টা হবে, উনি ভালো মানুষ, উনি যেহেতু আন্তর্জাতিক ভাবে ওনার একটা মর্যাদা আছে, এটা সবার মত ছিল, এখানে কেউ ভেটো দেয়নি। বাট আমাদের তো ভুল আছে, আমরা যখন খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে যাই তখন আমাদের ভুল আছে। যেমন কি আমি একটা কথা বলি, বিদেশে যারা আছে তাদেরও তো এই বিপ্লব সরাসরি ভূমিকা আছে। আপনাকে আমি যদি বলি, পিনাকি ভট্টাচার্য খুব ভালো ভূমিকা রাখছে, জনমত তৈরি করছে। অবশ্যই। তারপর সাংবাদিক ইলিয়াস ভাই জনমত তৈরি করছে, ওনার সরকারের দুর্নীতির বিষয়গুলো ওনারা কিন্তু সামনে টাইনে আইনে সুন্দর মতো প্রকাশ করছে। দেশে কিন্তু ওই সময় কোনো চ্যানেলই ছিল না এই সরকারের বিরুদ্ধে একটা কথা বলে, কোনো চ্যানেল বলেও নাই, আয়না ঘরে যেতে হতো। হ্যাঁ, কোনো চ্যানেল বলেও নাই, সাহস করে কাছে যেতে হতো। আমি যদি বলি, আমাদের আন্দোলনের সরাসরি পক্ষে যে বিদেশি শক্তিগুলো ছিল, আমাদের যে শ্রদ্ধেয় বড় ভাইরা, প্রবাসী ভাইরা ছিল, ওনাদের মধ্যে থেকেও তো কেউ সমন্বয় হওয়া উচিত ছিল। ওনাদেরকে তো আপনারা উপদেষ্টা হওয়া উচিত ছিল না? আপনি ইলিয়াস ভাইকে রাখতে পারতেন, আপনি পিনাকি ভট্টাচার্যকে রাখতে পারতেন, ওনারা অনেক কিছু জানে, অনেক নলেজ, ওনারা এই দেশে মায়ের খাইছে, পলাতক হয়েছে, ওনাদের অনেক অভিজ্ঞতা আছে না? এই অভিজ্ঞতা গুলো তো ওনারা কাজে লাগাতে পারতো। ওনারা তো দেশের সকল স্তরে খবর রাখে, ওনাদের লোক আছে, নেটওয়ার্ক আছে, তাই না? আমি এখানে একটু কথা বলতে চাই, ভুল বলবো না, ডক্টর ইউনূসের সাথে আমি বহু বছর কাজ করেছি। আসিফ নজরুল এরা যারা আছে সবাই আমার জুনিয়র, ফরিদা আক্তার আছে, সেটা আমার সাথে একসাথে, আধুনিক আমার সাথে কাজ করেছে। আমার মনে হয় তোমাদের মতো যোদ্ধাদের, পথের যোদ্ধাদের সাথে আলাদাভাবে 20 জন 25 জন 100 জনের সাথে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে একটা কথা বলা উচিত ছিল। আজ আমি তোমাকে ডেকে যেভাবে কথা বলছি, ওনারা দেশের প্রধান উপদেষ্টা হয়ে তোমাদের মতো একেবারে মাঠ কর্মীদের, যোদ্ধাদেরকে নিয়ে কথা বলতে হতো। যে সাজেশন গুলো, এই যে বলছো তোমাদের ভুল তো আমরাও করি, অভিভাবকরা করি, উপাচার্য করে, রাষ্ট্রপতিও করে, প্রধানমন্ত্রীকে ভুল বলে নাই। প্রধানমন্ত্রীর একটা মানে সাবেক প্রধানমন্ত্রীর ভুলের কারণেই তো এই বিস্ফোরণ। সবাইকে দলমত নির্বিশেষে রাজাকার বলা, এটা কম কথা না? এটা তো আসলে আমি যদি বলি আপনাকে, আমরা কখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানি না। কেন মানি না? অবৈধ ভোট চুরি করে সরকার হয়েছে, এটাকে আসলে কখনো প্রধানমন্ত্রী বলা যায় না। এখন এই যে আমাদের উপদেষ্টারা, আমরা অনেকে বলছি, আমাদের ভাইরা অনেকে দাবি উঠাইছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হোক। এটা সহজ ব্যাপার, এখানে সংবিধান ফলো করার কিছু নেই। রাষ্ট্রপতি কি সংবিধান ফলো করে রাষ্ট্রপতি হয়েছে? আপনি বলেন, আপনি তো শ্রদ্ধেয় স্যার, আপনি আমার চাইতে বেশি জানেন। খুবই সুন্দর কথা বলছো, তোমার এই কথাটাই তো বলার সুযোগ করে দেওয়া উচিত ছিল আজকে এই সরকারকে। তোমাদের কথাগুলো তুমি তো নির্ভয়ে বলতে পারছো, এটাই তো স্বাধীনতা। 5ই আগস্টে যে আজকে তুমি যে একটা 40-45 বছরের ডিফারেন্সে
আমি তোমার চেয়ে বয়সে বড়, তুমি এসে যেভাবে সাহসের সাথে সততার সাথে কথা বলছো, আমিও তোমাকে তোমার সামনে যেভাবে কথা বলছি, এটার জন্যই তো এই 5ই আগস্ট। আমরা কি এভাবে কথা বলতে পারতাম? পারতাম না তো। আমরা এখানে বলতাম, আমরা বাসা থেকে গুম হয়ে যেতাম ওইটাই। যদি স্বৈরাচার থাকতো। আজকে তোমাকে নিয়ে যে আমি কথা বলছি, তুমি কিন্তু স্রোতের বিপরীতেই কথা বলছো, এই সরকারের সমালোচনা করেই কথা বলছো। তাহলে তোমার তো ডিবি হারুনের কাছে যাওয়ার ভয় নাই, কিংবা আয়না ঘরে যাওয়ার ভয় নাই বলেই তো করছো। এই জন্য তো এই সরকারকে আমরা একটা ধন্যবাদ দিতে পারি। আমরা আসলে ভয়টাকে ইনশাল্লাহ বলতে পারি যে জয় করে ফেলছি আন্দোলনের মধ্যে দিয়ে। আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ভয়টাকে অনেকটা জয় করে ফেলছি। এখন আমরা বলতে আর ভয় পাই না, নামতে ভয় পাই না। গুড, ভয়কে জয় করেছি, ভয়কে জয় করে ফেলছি। এখন আমার শেষ প্রশ্ন, সেটি হলো, আমি যে সবসময় বিগত 24 বছর হলো বলি, দেশের 5 কোটি শিক্ষার্থী জাগবে, দেশের সব দুর্নীতিবাজ অপশক্তি ভাববে। এই অপশক্তি বলতে বিদেশি শক্তি হতে পারে, দেশের সরকার হতে পারে, ভাগবে। এই স্লোগানের প্রতি তুমি একটু বক্তব্য রাখো। আমি স্যার আপনার এই স্লোগানকে সমর্থন জানাই, তবে আমি মনে করি 5 কোটি শিক্ষার্থী জাগবে, 5 কোটি শিক্ষার্থী জাগ্রত আছে, এখন এদেরকে একত্রিত করার আমাদের ব্যক্তিবর্গ প্রয়োজন। 5 কোটি শিক্ষার্থী আমাদের জাগ্রত আছে, আমাদের এই দেশে 5 কোটি শিক্ষার্থী জাগ্রত আছে, কিন্তু ওদেরকে একই ছাদের নিচে এনে একসাথে সংগ্রাম পরিচালনা করার যে আমাদের অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনি একা তো এটা পারবেন না স্যার, আপনি অনেক দিন ধরে লড়ে যাচ্ছেন, আপনার মতো আরো অনেকে এগিয়ে আসতে হবে। আমাদের সবাইকে ডেকে একত্রিত করে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। ডক্টর ইউনূস সরকারকে এই পরামর্শ দিয়েছি লিখিতভাবে যে এই শিক্ষার্থীদেরকে, প্রথম কিন্তু রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা হিসেবে এই পরামর্শটা ছিল, যারা ট্রাফিকের সাথে কাজ করছে তাদেরকে খণ্ডকালীন চাকরি দিয়ে তাদেরকে প্রোভাইড করতে। শুনলাম যে সেটা ডিসিশনটা নিয়েছে, কিছু কয়েক লক্ষ শিক্ষার্থীদেরকে লাগাবে। শুধু ট্রাফিকে কেন, পুলিশে, খাদ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সব ক্ষেত্রে 5 জন 10 জন করে যদি এই আন্দোলনের সাথে যারা সক্রিয় ছিল তাদেরকে নিয়ে বসায়, আমার মনে হয় দুর্নীতি অনেকটাই কমে যাবে। আমি যে দুর্নীতি বিরোধী বাংলাদেশ গড়ার যে আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি, সেখানে আমি সবার আগে চাই শিক্ষার্থীদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে। এই আন্দোলনের সাথে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের সাথে শিক্ষার্থীরা কেন সেভাবে আসছে না, বা আসা দরকার কিনা, তুমি কি মনে করো? অবশ্যই আসার দরকার। শিক্ষার্থীরা এখন আসতেছে না কেন, যদি আপনি এই প্রশ্নটা আমাকে করেন, শিক্ষার্থীরা আসার রাস্তাটা পাচ্ছে না। অনেক ক্ষেত্রে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে যে আমি সরকারকে সাজেশন দিয়েছি বা প্রস্তাব দিয়েছি, বাধ্যতামূলক 5,000 10,000 টাকা মাসিক সম্মানী দিয়ে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং তারপর তাদেরকে এমন ভাবে দীক্ষিত করা হোক তারা যেন চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়। এই পরামর্শটা কেমন? সরকার মানুষ না মানুষ, তুমি শিক্ষার্থী হিসেবে বলো। আমি শিক্ষার্থী হিসেবে স্যার আপনাকে বলতে চাই, ধরেন 5,000 10,000 টাকা সম্মানীয় লাগবে না। আমাদের সরকার যদি উদ্যোগ নেয়, সেনাবাহিনী যদি উদ্যোগ নেয়, আসো তোমরা শুধু খাবে, আমরা তোমাদেরকে খাওয়াবো, তোমাদেরকে কোনো বেতন দিতে পারবো না, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তোমরা 10 লক্ষ আসো, এই সিজনে 10 লক্ষ ট্রেনিং করো দেশের জন্য। আপনি দেখবেন 20 লক্ষ হাজির। আপনি আপনার চ্যানেল নিয়ে যাই দাঁড়াবেন, 20 লক্ষ হাজির। 10 লক্ষ যদি নিয়োগ দিবে বলে, তারা ফ্রিতে কাজ করবে, ট্রেনিং করে চলে যাবে, তাদেরকে কোনো ভাতাও দিবে, তাও 20 লক্ষ এসে হাজির হবে। দেশপ্রেম এদেশের ছেলে মেয়েদের আছে, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, সুযোগ করে দেওয়া হচ্ছে না। ভারতের মতো, ভারতের উস্কানিমূলক যে কথা বলে, আমাদের প্রত্যেকটা তরুণের রক্ত গরম। তারা আমাদের চট্টগ্রামকে দখল করতে চায়, আমাদেরকে হুমকি দেয়। এটা কোথা থেকে? আমরা মুসলমানরা আসলে মৃত্যুকে ভয় পাই না। আমরা দেশের জন্য মরলেও শহীদ, আর আমরা বেঁচে থাকলেও আমরা আমরা কখনো হতে চাই না। আমি তোমার কাছ থেকে এই শিক্ষার্থী সমাজের প্রতিনিধি হিসেবে, একজন সক্রিয় যোদ্ধা হিসেবে এই মতামতটুকু পেলাম। 10 লক্ষ না 20 লক্ষ, এমনকি 2 কোটি 5 কোটি শিক্ষার্থীরাও এসে, তরুণরাও এসে হাজির হতে পারে স্বেচ্ছাসেবী হিসেবে প্রশিক্ষণ নিতে। সুপ্রিয় দর্শক, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মতামত পেলাম শিক্ষার্থী সমাজের কাছ থেকে ফয়সালের মাধ্যমে, যে দেশ রক্ষার প্রয়োজনে, দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে, দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, দেশকে অপশক্তি মুক্ত করার জন্য শিক্ষার্থীরা সব সময় প্রস্তুত আছে। এমনকি যদি তাদেরকে শুধু থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়, তারা লাখে লাখে এসে হাজির হবে। আল্লাহ আমাদের সহায় হন।